বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 29শে এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি কথা বলবো। অনেকেই ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক করেন যাদের আলোচনা অনুরোধের স্টক নিয়ে আমি আসলে মূলত কথা বলতে পারি না। অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে জানতে চান, সুতরাং সেটিও অব্যাহত রাখবেন। যাদের কোনো স্টক সম্পর্কে ব্যক্তিগতভাবে জানার আগ্রহ থাকে সেটি অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেটি জানিয়ে দেব। আজকে মার্কেটের যে সূচনাটি হয়েছিল রেড ক্যান্ডেল দিয়ে ৪,৯৫২.৭৯ মার্কেট ওপেন হয়েছিল এবং সেটি মাঝে আমরা দেখেছিলাম দুইবার তিনবার গ্রিন ক্যান্ডেল হয় এবং সেটি ৪,৯৬৩ ডে হাই ক্রিয়েট করে। বাট মার্কেটের যে সেল প্রেশার বা প্যানিক সেল যেটি বলি না কেন, সেটির কারণে মার্কেট তার যে আপট্রেন্ড সেটি ধরে রাখতে পারেনি। দিন শেষে মার্কেট ১৭.১৮ পয়েন্ট নেগেটিভ করে ৪,৩৩৫ পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়। মার্কেটের টার্ন ওভার সেটি আজকে উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। 291 কোটি টাকা মার্কেটে লেনদেন হয়েছে। গতকাল যেখানে আমরা লেনদেন দেখেছিলাম 453 কোটি টাকা, সেটি কমে 291 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় 162 কোটি টাকা লেনদেন কম হয়েছে। মার্কেটের যে টার্ন ওভার সেটি আমরা ডিসেম্বরের 24 তারিখে, আপনারা যদি মার্কেটের সঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই বিষয়টি জানেন, ডিসেম্বরের 24 তারিখে মার্কেটের সর্বশেষ টার্নওভার হয়েছিল 275 কোটি টাকা। অর্থাৎ ডিসেম্বরের পর থেকে, 24-এর পর থেকে ডিসেম্বরের আমরা মার্কেটের যে অ্যাভারেজ যে টার্নওভারটি হচ্ছিল সেটি 400 কোটি টাকার উপরে ছিল। তো সেটি কিন্তু আজকে নেমে 291 কোটি টাকায় চলে আসে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা গত দিনের তুলনায় আজকে কিছুটা হলে বৃদ্ধি পেয়েছে। মার্কেটের ডাউন ট্রেন্ড যে স্টক সেটি ছিল 211টি এবং আনচেঞ্জ স্টকের সংখ্যা ছিল 50টি। মার্কেটের আমরা যদি টপ গেনার যে লিস্টগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে টপ গেনার লিস্টে জেড ক্যাটাগরির স্টক রয়েছে। আমরা ডেল্টা স্পিনিংকে দেখতে পাচ্ছি, ইপিজিএল, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়মিত একটি স্টক। আমরা এই স্টকটি আমাদের সাধারণ বিনিয়োগকারী অনেকেই এটিতে ইনভেস্ট করেছেন এবং স্টকটি বেশ ভালো জায়গাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক্স প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে, হল্টেড হয়েছিল, 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও আমরা মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল, অধিকাংশ ক্যাটাগরির স্টকগুলোই আমরা দেখতে পাচ্ছি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। এই হচ্ছে মূলত টপ গেনার ট্রেন্ড যে লিস্ট রয়েছে সেটি। এরপর সেক্টর বাই গেনার যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরের মাত্র 22টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে 25টি, ইকুয়াল রয়েছে 11টি। আলোচনার মাঝে আপনাদেরকে একটি কথা বলি যে গতকালকেও প্রায় 63টি কোম্পানির ইপিএস কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে 29 তারিখ, আজকেও অনেক কোম্পানির ইপিএস প্রকাশিত হবে এবং এই ইপিএস কেন্দ্র করে আমরা আগামীকালকে মার্কেটের কী ধরনের মুভমেন্ট সেটি বুঝতে পারবো। কারণ এপ্রিল মাসের আগামীকালকে শেষ এবং আমরা এই শেষ কার্য দিবসটি কী ধরনের মুভমেন্টে আসে সেটি বুঝলে হয়তো আমরা মে মাসের আচরণটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি আপনারা লক্ষ্য করছেন এবং সেটি ক্রমাগতভাবে সাধারণ বিনিয়োগকারীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যে চার্টটি রয়েছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এর আগেও বলেছিলাম মার্কেটের পরবর্তী যে সাপোর্ট 4,990-এর যে সাপোর্টটা মার্কেট যখনই ভেঙে ফেলে তখনই আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট 4,880 এই লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আপনারা আজকেও দেখেছেন মার্কেট কিন্তু লো ক্রিয়েট করেছিল 4,931 পয়েন্টে। দিন শেষে যদিও ক্লোজ করেছে 4,935 পয়েন্টে, কিন্তু 31 কিন্তু আজকে হয়েছিল। তো মার্কেটের যে বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ হারামি, একেবারে নিম্নমুখী প্রবণতা সেটি অব্যাহত রেখেছে। তো এই অব্যাহতটা আমরা যদি 4,080 মার্কেট যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু 4,700 এই লেভেলে মার্কেট চলে যাবে। তো আমরা প্রত্যাশা করছি যে সাধারণ বিনিয়োগকারী যারা মার্কেটে রয়েছে এবং আমাদের যে কমিশন রয়েছে তাদের কাছে আমাদের কিন্তু নিবেদন এটাই হবে যে মার্কেটটাকে যেন আরও
আর পড়তে যেন না দেয়া হয়। মার্কেটে যথেষ্ট কারেকশন হয়েছে, বিনিয়োগকারীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেন বিনিয়োগকারীদেরকে পরিকল্পিতভাবে আর ধ্বংস না করা হয়, এটাই আমাদের অনুরোধ থাকবে। তো এই হচ্ছে মার্কেটের যে চিত্র, সেটি আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করছি। এরপরে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে, আমরা আজকে 10টি অনুরোধের স্টক, 41টি স্টক থেকে 10টি অনুরোধের স্টক বাছাই করে আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমেই বিএসআরএম এল যে স্টিল কোম্পানি রয়েছে, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এটি দেখতে পাচ্ছি যে আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং 4 টাকা 20 পয়সা। বিএসআরএম স্টিল রোলিং মিলস লিমিটেড স্টকটি পূর্বে আমরা মানে হিউজ কারেকশন দেখেছি। আপনারা যদি এই দিকে একটু লক্ষ্য করেন যে আমরা 13ই জানুয়ারি স্টকটির হাই ছিল 76 টাকা 90 পয়সা, সেখান থেকে স্টকটি অনেক আপ ট্রেন্ডে গিয়েছিল এবং আপ ট্রেন্ডে যাওয়ার পর থেকে শেয়ারটি কিন্তু আর সেভাবে কোনো ভালো প্যাটার্ন ক্রিয়েট করতে পারেনি, একই সঙ্গে ভলিউমটাও গেইন করতে পারেনি। বর্তমান সময়ে স্টকটি ভলিউমটা গেইন করার চেষ্টা করছে। গত দিনের ভলিউম ছিল 1,06,000 সামথিং, আজকে ভলিউম করেছে কিন্তু 1,57,000। যদিও পাবলিক হোল্ডিং বেশ ভালো, 3,75,00,000 শেয়ার এই স্টকটির রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে আমরা স্টকটি কিন্তু সেভাবে ভলিউম গেইন করতে দেখিনি। গতদিন তার যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটি পজিটিভ এসেছে এবং পজিটিভ আসার ফলশ্রুতিতেই আমরা কিন্তু তার ভলিউমটা এবং প্রাইস অ্যাকশনটা দেখতে পাচ্ছি। আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার যেটি ধূসর এবং ছোট হয়ে আসছে, এমএসিডির অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। যদিও মুভিং এভারেজ অনুযায়ী আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে। স্টকটি গত আগামী দিনেও 52 টাকা যে 90 পয়সা, সরি হ্যাঁ 52 টাকা 90 পয়সার যে হাইটি ক্রিয়েট করেছিল, এটি 73 টাকার আমরা যে 74 টাকা যে হাইটি ক্রিয়েট করেছিল, এই হাইটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা এই স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন দেখব। 74 টাকা থেকে 75 টাকা এই লেভেলটা কিন্তু স্টকটির জন্য বেশ ভালো একটা বাধা রয়েছে। এই বাধাটা পেরোনো স্টকটির জন্য খুবই জরুরি। তো আমরা এখানে প্রত্যাশা করি যে স্টকটি তার যে ব্রেকআউট জোনটি সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করবে এবং তার প্রাইস অ্যাকশনটা আরও ত্বরান্বিত করবে, এবং সেক্ষেত্রে আমরা 80 টাকা এই লেভেলে স্টকটির প্রাথমিকভাবে একটা ভালো প্রফিট টেকিং জোন হিসেবে ধরতে পারি। এরপরে এমারাল অয়েল, এই স্টকটি নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা ইমারাল অয়েলের কি অবস্থা দেখে আসি। ইমারাল অয়েলের গত দিনের হল্টেড ছিল, আমরা দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার যে হল্টেড প্রাইস সেটি ধরে রাখতে পারেনি, 10 পয়সা ক্লোজে হয়েছিল। আজকেও সে প্রাইস অ্যাকশন করেছে, আজকেও হল্টেড হয়েছিল 23 টাকা 50 পয়সা, কিন্তু সেখানেও সে ধরে রাখতে পারেনি। ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। আমরা পূর্বেও দেখেছি যে ভলিউমটা যখনই সে পেয়েছে তখনই সে প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করেছে। আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল চলে এসেছে। প্রাথমিকভাবে আমরা প্রত্যাশা করি যে স্টকটি যদি 23 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে এবং সেখান থেকে 24 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা এটিকে 26 টাকা এই লেভেলে একটা ভালো প্রফিট টেকিং জোন হিসেবে পাবো। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করবেন। যদিও জেড ক্যাটাগরি শেয়ার, আশা করি আপনারা আগামী দিনে 19 টাকা 30 পয়সা বা 19 টাকার আশেপাশে যারা বাই করেছিলেন, এই জায়গাতে আপনারা স্টকটি থেকে একটা ভালো প্রফিট পাবেন। এই হচ্ছে এমারাল অয়েল নিয়ে আলোচনা। এরপরে ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড, আমরা দেখে আসি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কি অবস্থা। ইএইচএল কিন্তু আপনারা জানেন যে তার থার্ড কোয়ার্টার ইপিএসটা খুবই চমৎকার এসেছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিতেও আগাগোড়াই আমরা ইএইচএল এর ভালো দেখি। ইএইচএল এর আমি প্রাথমিকভাবে এই ধাক্কায় 80 টাকার আশেপাশে ক্লোজ প্রত্যাশা করছি এবং এই ক্লোজটা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেক করে দিবে। আজকে স্টকটি দিনের শুরুতে আপনারা দেখেছেন যে 71 টাকা 30 পয়সা লো করেছিল 72 টাকায় ওপেন হয়ে, বাট তারপরে কিন্তু স্টকটি আর পিছনে ফিরে আসেনি। ক্রমান্বয়ে আমরা তার আপট্রেন্ডটা দেখেছি এবং 74 টাকা সে আজ আপট্রেন্ড করেছে। যদিও আমার কাছে এই জায়গাটা একটু রিস্কি মনে হচ্ছে, কারণ সে এর আগেও এইখান থেকেই সে বারবার রিজেক্ট হয়েছে। তবে এখন যেটি হওয়ার উচিত বা হবে সেটি হচ্ছে তার যেই
কোয়ার্টারলি ইপিএস সেটা পজিটিভ আসার কারণে সে এই বাধাটাকে পেরোবে এবং একটা ভালো জায়গায় এইবার নিয়ে যাবে। হিস্টোগ্রামের যে প্যাটার্ন সেটি দেখতেই পাচ্ছেন যে ধূসর ছোট হয়ে আসছে। আরএসআইটাও একটু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য বেশ তৈরি হয়ে আছে। এছাড়াও এমএসিডিতেও আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড অর্থাৎ অরেঞ্জ এবং ব্লু রেখা কাছাকাছি আসার একটা চেষ্টা করছে এবং মুভিং অ্যাভারেজের যে বাই সেল সিগন্যাল সেটি থেকে বের হয়ে আসবে এবং ৭৪ টাকা ৭৬ পয়সার যে মুভিং অ্যাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন বাই এবং প্রাইস অ্যাকশন যেটি ৭২ টাকা ৮০ পয়সা সেটা কিন্তু খুব বেশি দূরে নাই। অর্থাৎ কালকে যদি তার প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করে ফেলে তাহলে কিন্তু আমরা হয়তো মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে বাই সিগনালে চলে আসব। এই হচ্ছে এইচএল নিয়ে আপনাদের যে অনুরোধ ছিল সেটি জানালাম। সিনো বাংলা এই মেসিলিনিয়াস সেক্টরের এই স্টকটি নিয়েও আপনাদের বেশ ভালো আগ্রহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সিনো বাংলার আলোচনা এর আগেও করেছিলাম যে তখন প্রাইস অ্যাকশন হয়েছিল ৩৭ টাকা থেকে একেবারে ৫১ টাকা ৮০ পয়সা, বেশ আলোচনা ছিল এই স্টকটিতে। এখন ঠিক সেই জোনটাতেই কারেকশন জোন করছে। আমি এর আগেও বলেছিলাম যে এই ৪০ টাকা এই লেভেলটা শেয়ারটির জন্য সব থেকে পারফেক্ট কারেকশন জোন, বাট তারপরেও আমরা দেখেছিলাম ৩৯ টাকা ৭০ পয়সা এই স্টকটি এসেছিল। এখন আজকে ভলিউম পেয়েছে, তবে সেটি খুব বেশি না, মাত্র ৩৯,০০০ ভলিউম পেয়েছে। এই ভলিউমটা আসলে প্রাইস অ্যাকশনের জন্য খুব বেশি ইফেক্টিভ না। আশা করি স্টকটি ভলিউমটা আগে ভালোভাবে গেইন করবে, যদিও পাবলিক হোল্ডিং খুব বেশি না, ১,৯০,০০,০০০ শেয়ার, বাট অ্যাভারেজ ভলিউম কিন্তু বেশ ভালো স্টকটির। এখন যে ভলিউম সেটি মূলত ড্রাই ভলিউম, এই ড্রাই ভলিউম থেকে বের হয়ে আসতে হবে এবং স্বাভাবিকভাবে আমি মনে করি ৪৪ টাকা ৬০ পয়সার উপরে স্টকটি ক্লোজ দিলে আবারও প্রাইস অ্যাকশন করবে। আর সাপোর্ট জোন যেটি বলবো এই জায়গাটাই মূলত স্টকটির সাপোর্ট জোন, এখানে এন্ট্রি নিলে আমি মনে করি যে প্রাইস খুব বেশি ডাউনে আসার সুযোগ নেই। আপনারা আরএসআইটা দেখতে পাচ্ছেন যে ৩২.৮৪ অবস্থান করছে, অর্থাৎ আমরা ৩০-এর যে মাপকাঠিটা ধরি যে সেলারদের যে আধিক্যতা সেটা কমে গিয়ে বায়ারদের একটা প্রবণতা চলে আসে, অর্থাৎ বাই জোনে চলে আসে। তো সেখানে আমরা সিনো বাংলাকে দেখতে পাচ্ছি। সিনো বাংলা সেখান থেকে অর্থাৎ এখান থেকেই সে প্রাইস অ্যাকশন শুরু করবে। তো যাদের আছে আমি মনে করি যে হোল্ড করা ভালো হবে এবং প্রাইস এখান থেকে আপ ট্রেন্ডে গিয়ে আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি অবশ্যই তার ভলিউমটা। যদি সে ভলিউমটা গ্র্যাজুয়ালি আপ ট্রেন্ডে নিয়ে যায় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে এসপিসিএল নিয়ে গতকালকে গ্রুপে বেশ কথা হয়েছিল যে এসপিসিএল এর তার যে কোয়ার্টারলি ইপিএস সেটি খারাপ আসার কারণে অনেকেই ধরে নিয়েছিল যে স্টকটি আরও ডাউন ট্রেন্ডে যাবে, আরও কারেকশন জোনে আসবে। কিন্তু আমার যে প্রিডিকশন ছিল, যারা শুনছেন তাদেরকে আমি বলেছিলাম যে কারেকশন জোন যদি হয়েও থাকে তাহলে সেটা ৩৭ থেকে ৩৮ এই লেভেলের মধ্যে থাকবে। বাট গতকালকে এটি ৩৯ টাকা ৭০ পয়সায় ক্লোজ করেছিল। আজকে কিন্তু সেটি আপ ট্রেন্ডে গিয়েছে এবং ভলিউমটা স্বাভাবিকভাবেই যে ভলিউমটা মানে প্রত্যাশা ছিল সেই ভলিউমটা সে প্রত্যাশা মাফিক করতে পারেনি, কারণ গত দিনের যে ভলিউম আপনারা জানেন যে ৩২ লক্ষ ভলিউম গেইন করেছিল এবং সেই ভলিউমের সেল প্রেশার ছিল চরম সেল প্রেশার এবং ৪,৬০,০০,০০০ শেয়ার যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে সেক্ষেত্রে স্টকগুলোর ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন পর্যন্ত আমি বলবো যে এই ৩৭ টাকা ৫০ পয়সা থেকে ৩৯ টাকা ৭০ পয়সার যে জোনটি রয়েছে এই জোনটা স্টপ লস নেওয়ার জন্য সব থেকে ভালো এবং সাপোর্ট জোনের জন্য এটি খুবই ভালো একটি জায়গা। আশা করি স্টকটি আগামী দিনে যদি ৪১ টাকা ২০ পয়সার উপরে ক্লোজ দিতে পারে এবং এইখান থেকে যদি ৪৬ টাকা ৭০ পয়সা এই জায়গাতে তার প্রাইসটাকে ধরে রাখে তাহলে আশা করি স্টকটি আবার খুব সহজেই ঘুরে যাবে এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করবে। যেহেতু আরএসআইটা অনেক বেড়ে গিয়েছিল, আপনারা জানেন খারাপ বাজারেও আমরা এসপিসিএল এর মুভমেন্ট দেখেছি, সো আরএসআইটাও কারেকশন জোনে রয়েছে।
তো এখন আরএসআই জোনের হিসাব মতে সেল প্রেশারটা রয়েছে, তো সেল প্রেশার থেকে শেয়ারটি খুব শীঘ্রই বের হয়ে আসবে। তবে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু কিন্তু বাই সিগন্যাল থেকে সেল সিগন্যালে চলে আসে। তো এই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে রূপালী ব্যাংক, এই স্টকটি নিয়ে আমরা একটু দেখি রূপালী ব্যাংক নিয়ে কি অবস্থা। রূপালী ব্যাংক আজকে ব্যাংকিং সেক্টরের কিছু স্টক আমরা দেখেছিলাম মুভমেন্টে যাওয়ার এবং ছোট ছোট প্রাইস অ্যাকশন করছে। আমরা এর আগেও রূপালী ব্যাংক নিয়ে এককভাবে আপনাদের সাথে কথা বলেছিলাম। ব্যাংকিং সেক্টর অন্যান্য ব্যাংক নিয়ে আমরা খুব বেশি কথা বলিনি, বিশেষ করে রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকগুলো নিয়ে আমরা, ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকগুলো নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলেছি। তো এখানে আমরা রূপালী ব্যাংকের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছি, ভলিউমটা কিন্তু কম। ভলিউমটা বাড়াতে হবে। 3 কোটি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। স্টকটির ফান্ডামেন্টালি আমি মনে করি ভালো, ব্যাংকিং সেক্টরের অন্যান্য স্টকের তুলনায়। কোয়ার্টারলি ইপিএসও ভালো আসে সবসময়। এখানে পি রেশিও একটু ব্যাংকিং সেক্টরের অন্যান্য ব্যাংকের তুলনায় পি রেশিওটা একটু বেশি। তবে আমার কাছে যেটি মনে হয়, এই স্টকটির যে 19 টাকা 40 পয়সা বা 19 টাকা 10 পয়সা, এই সাপোর্টটাকেই ধরে রাখবে এবং আপট্রেন্ডের ক্ষেত্রে আপট্রেন্ডের ক্ষেত্রে আপট্রেন্ডের ক্ষেত্রে আমি মনে করি 21 টাকা 30 পয়সার ব্যারিয়ারটাকে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে স্টকটি যদি মার্কেট মুভমেন্টে আসে বা মে মাসটাকে যদি আমরা ভালো পাই, সেক্ষেত্রে রূপালী ব্যাংক 24 টাকা এই জায়গায় আমরা প্রত্যাশা করতে পারি। তো যাদের কাছে রয়েছে আপনারা হোল্ড করতে পারেন। আশা করি রূপালী ব্যাংক প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে। এরপরে আমরা এআইএল নিয়ে একটু আলোচনা করব। এআইএল এর যে কারেকশন জোন, আমাকে কে যেন বলছিল যে 37 টাকা এই লেভেলে আমরা এআইএল কে দেখতে পাবো। আমি বলেছিলাম যে এআইএল আপাতত এই জায়গাটিতে যাচ্ছে না। এআইএল প্রাথমিক গন্তব্য আমরা ধরেছিলাম 51 টাকা 52 টাকার এই জায়গাতে। তো এখন পর্যন্ত এআইএলটাকে আমি সেভাবেই দেখছি। যাদের কাছে রয়েছে আপনারা এই 51 টাকা থেকে 55 টাকা এই জায়গাতে প্রফিট টেক করবেন। আর কারেকশন জোন তো আসার এখনো সময় হয়নি। ইপিএসটা ভালো আসছে, স্বাভাবিকভাবেই প্রাইস অ্যাকশন হবে। আজকে মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু স্টকটি প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে এবং গত দিনের হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি। এটা মার্কেটের একটি স্টকের জন্য খুব খারাপ আমি বলবো। তবে ভলিউমটা ধরে রেখেছে। এইখানে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট ছিল স্টকটির। এর আগেও সে ভলিউমটা চেষ্টা করেছে গেইন করার জন্য। আজকে কিন্তু বায়ার এবং সেলারদের আলিপে বেশ অ্যাক্টিভ ছিল। তো আশা করি স্টকটি ভালো হবে, তবে সময় দিতে হবে, এই আর কি। বাই সিগন্যাল রয়েছে, ভলিউম দেখে বাই সেল করলে আশা করি নিরাশ করবে না আপনাদেরকে। এরপরে গোল্ডেন হারভেস্ট, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু দেখি কি ধরনের। গোল্ডেন হারভেস্ট কারেকশন জোনে রয়েছে। কারেকশনটা আমি মনে করি যে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি হবে। সেক্ষেত্রে 11 টাকা 30 পয়সা এই লেভেলটা সাপোর্ট জোন এবং প্রাইস অ্যাকশনের জন্য আমি বলবো যে 13 টাকার উপরে তাকে মুভমেন্টটা আসতে হবে। এখন সেই মুভমেন্টটা সে কীভাবে নেয় বা কতদিন ধরে নিয়ে আসে সেটি লক্ষ্য রাখতে হবে, কারণ মার্কেট পরিস্থিতির উপরে এই স্টকগুলোর প্রাইস অ্যাকশন নির্ভর করছে। এরপরে আমরা স্কয়ার ফার্মা, এই স্টকটি দেখব। ফান্ডামেন্টালি একটি স্টক, এটি নিয়ে খুব জানার আগ্রহ রয়েছে। আমি একটা কথা স্কয়ার ফার্মা নিয়ে না বললেই না, সেটি হচ্ছে ওপেনলি বলি, স্কয়ার ফার্মা আগামী কাল প্রাইস অ্যাকশন করবে এবং স্কয়ার ফার্মার আমার যতটুকু জানা, স্কয়ার ফার্মার পজিটিভ ইপিএস আসবে এবং আগামী দিন হতেই স্কয়ার ফার্মার একটা আমরা প্রাইস অ্যাকশনে দেখব এবং সেক্ষেত্রে সকালে যদি কেউ সুযোগ পায় তাহলে বাই করতে পারেন। আমার আলোচনা শুনে কাউকে বাই সেলের নির্দেশনা দিই না এবং কাউকে অনুরোধও করব না, বাট আমি বলতে পারি যে আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে চিন্তা চেতনা কাজে লাগিয়ে বাই সেল করতে পারেন। তবে এইখান থেকে স্কয়ার ফার্মা ভালো করবে এবং প্রাথমিকভাবে আমরা 220 টাকার উপরে যদি এটাকে ক্লোজ দিতে দেখতে পারি,
তাহলে কিন্তু আরো ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। তো স্কয়ার ফার্মার যাদের আছে তারা অপেক্ষা করবেন। এরপর যমুনা ব্যাংক, হ্যাঁ যমুনা ব্যাংকের অবস্থা, যমুনা ব্যাংক সাইডওয়েজ মুভমেন্টের একটা প্রবণতা রয়েছে। আমরা দেখি যমুনা ব্যাংকের আজকের যে ভলিউম সেটি কত ছিল। আমি এখানে একটু নেট, 11,42,000 ভলিউম ছিল যমুনা ব্যাংকের। সাপোর্ট নিয়েছে, সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা, খুব চমৎকার সাপোর্ট 18 টাকা 90 পয়সা। এই সাপোর্টটাতে সে আগেও এসেছে, এখান থেকে ঘুরে গেলে খুবই ভালো। একই সঙ্গে 19 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, সেক্ষেত্রে 20 টাকা হলে সব থেকে ভালো হয়, একটা রাউন্ড ফিগার। যদি সে ক্লোজ দিতে পারে তাহলে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো মুভমেন্টটা যদি কন্টিনিউ থাকে তাহলে সেটি যমুনা ব্যাংক করে দেখাবে। আর ইনস্টাগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সব কিছু সেল সিগন্যাল রয়েছে, এই বিষয়টিও মাথায় রাখবেন। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আপনাদেরকে একটু বিনীতভাবে বলতে চাই, আলোচনার মাঝে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমি আলোচনায় একটু ফাস্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার যে শেয়ার নিয়ে যে আহ, আপনাদের স্ক্রিনের সামনে যে শেয়ারটি উপস্থাপন করব সেটি একটু স্লো হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।